नमस्कार बंधुरा এটা আমাদের পরেশনাথের সেকেন্ড এবং লাস্ট ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে পরেশনাথে এসেছি, পরেশনাথের ট্র্যাকিং, পরেশনাথ ট্র্যাক করে আমরা আজকে রাতেই পরেশনাথে থেকেছিলাম, কোথায় থেকেছিলাম সমস্ত ডিটেইলস তোমাদের দিয়েছি। যারা সেই ভিডিওটা দেখোনি লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। পরেশনাথ দেখার পরে আমাদের প্ল্যানিং ছিল আজ পরেশনাথের আশেপাশে দু একটা মন্দির দেখে আমাদের রাতের বেলা 11:30টার সময় ট্রেন ছিল। সত্যি কথা বলতে আমরা একটু চিন্তায় ছিলাম যে সারাদিন আমরা পরেশনাথে কি করব, কিন্তু আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসেছে। আমরা আজ পরেশনাথ থেকে যাব ধানবাদ এবং ধানবাদে সাইট সিন করে তারপরে আমরা বিকেলের দিকে বাড়ি ফিরব। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা, জানতে পারবে কিভাবে পরেশনাথ থেকে ধানবাদে যাবে, ধানবাদে কোথায় কোথায় ঘুরবে, কিভাবে গাড়ি বুক করবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকবে, সঙ্গে থেকো। বন্ধুরা তোমরা যদি পরেশনাথ থেকে সকালবেলা কলকাতার উদ্দেশ্যে যাত্রা করতে চাও তাহলে সেক্ষেত্রে ট্রেন পাওয়াটা একটু মুশকিল, কারণ দুটো ট্রেন 12988 শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস যা পরেশনাথ থেকে সকাল 9:58 সময় ছাড়বে এবং শিয়ালদাতে 3:55 সময় এসে পৌঁছে দেবে। এছাড়া 13152 কলকাতা এক্সপ্রেস যা পরেশনাথ থেকে সকাল 8:57 সময় ছেড়ে কলকাতা স্টেশনে 3:40 সময় এসে পৌঁছায়। এই দুটি ট্রেনের ভাড়া 250 থেকে 260 টাকার মধ্যে। কিন্তু এই দুটো ট্রেন যেহেতু দিল্লি আগ্রা হয়ে আসে তাই এই ট্রেনগুলোতে সিট পাওয়া একটু মুশকিল। তাই আমি বলবো তোমরা যদি পরেশনাথে একটা রাত থাকো তাহলে পরের দিন পরেশনাথ থেকে ধানবাদে চলে আসো, ধানবাদে সারাদিন সাইট সিন করে বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দাও। আমরা যেহেতু এই দুটো ট্রেনের টিকিট পাইনি তাই আমরা দুন এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম পরেশনাথ থেকে, যার টাইমিং ছিল রাত 11:30টার সময়। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা পরেশনাথ থেকে ধানবাদে যাব এবং ওখান থেকে সাইট সিন করে বিকেলের দিকেই বাড়ি যাব। এবার তোমাদের বলি তোমরা পরেশনাথ থেকে ধানবাদে কিভাবে আসবে। বন্ধুরা পরেশনাথ থেকে সকালবেলা প্রচুর ট্রেন আছে ধানবাদের উদ্দেশ্যে, তো তোমরা এই ট্রেনগুলোর যে কোনো একটি লোকাল কামরায় উঠে যাবে, ভাড়া মাত্র 30 থেকে 40 টাকা। পরেশনাথে এসে পৌঁছাও 9টা থেকে 10টার মধ্যে। আমরাও ভেবেছিলাম আমরা পরেশনাথ স্টেশন থেকে ধানবাদের উদ্দেশ্যে একটি লোকাল টিকিট কেটে ধানবাদে পৌঁছে যাব, কিন্তু এটা আমাদের সৌভাগ্য ছিল আমরা আমাদের পরেশনাথের হোটেল থেকে বাইরে বেরোনোর সময় একটি ছোট মারুতি ভ্যান দেখতে পেরেছিলাম। সে পরেশনাথ থেকে একটি বিশেষ কাজের জন্য ধানবাদে আসছিল। তো আমরা তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলল যে ঠিক আছে আমি যাব ধানবাদের উদ্দেশ্যে, তবে আমাদের পার পারসন 150 টাকা করে দিতে হবে। তো আমরা টোটাল 5 জন ছিলাম। তোমরা জানো যে আমরা 3 জন গেছিলাম, আমি, পিউ এবং রিয়া। কিন্তু আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে আরও 2 জন গেছিল যারা আমাদের কলকাতারই লোক ছিল। তাদের সাথে পরিচয় হয় এবং তারাও আমাদের মতো করেই ধানবাদের প্ল্যান করছিল, তাই আমরা 5 জন মিলে সেই প্ল্যানটা করলাম। এই যে তোমরা মারুতি গাড়িটা দেখছো, যে গাড়িতে করে আমরা যাচ্ছি, এই গাড়িতে আমাদের মাথা পিছু 150 টাকা ভাড়া নিয়েছিল। এবার তোমরা যদি ট্রেন ছাড়া পরেশনাথে এই গাড়িগুলোতে বা অটোতে করে যেতে চাও তাহলে পরেশনাথ থেকে ধানবাদের দূরত্ব প্রায় 70 থেকে 75 কিলোমিটারের মতো। তো এখান থেকে এই গাড়িগুলো, এই মারুতি ভ্যান বা অন্যান্য যে অটোগুলো তোমাদের কাছ থেকে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা ভাড়া চাইবে। তোমরা যদি গ্রুপে 7-8 জনের মতো থাকো আর এই ভাড়াটা যদি তোমাদের পোষায় তাহলে তোমরা এই গাড়িতে করে যেতে পারো। আর না হলে সবথেকে কম খরচের মধ্যে তোমরা পরেশনাথ স্টেশনে যাবে, সেখানে গিয়ে একটি লোকাল টিকিট কাটবে 30 থেকে 40 টাকা। তোমরা পরেশনাথ থেকে ধানবাদে পৌঁছে যাবে মাত্র 40 মিনিটের মধ্যে। যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমরা এই ছোটো মারুতি গাড়িটাতে করে পরেশনাথ থেকে ধানবাদ এসেছিলাম। আর বাইরের দিকে দৃশ্যটা তোমরা দেখতে পারছো। তোমরাও যখন পরেশনাথ থেকে ধানবাদের দিকে আসবে তখন এই সাইডের সুন্দর দৃশ্যগুলো দেখে তোমাদের মন ভরে যাবে। তো আমরা পরেশনাথ এসে পৌঁছে গেছি। তোমরা গাড়িতে আসলে কিন্তু পরেশনাথ রেল স্টেশনের সামনেই নামবে। তো আমরা এখানে এসে গেছি। এবার এখান থেকে নেমে আমরা একটা অটো ঠিক করব সাইট সিন করার জন্য। তাহলে চলো আমরা আগে একটা অটো ঠিক করি এবং তোমাদেরও বলছি যে তোমরা কিভাবে অটো ঠিক করবে। এই যে অটোগুলো তোমরা রাস্তার সামনে দিয়ে যেতে দেখছো বন্ধুরা, এই অটোগুলোই কিন্তু তোমাদের বুক করতে হবে। তবে একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবে বন্ধুরা, এখানে কিন্তু অটোওয়ালারা তোমাদের কাছে এক একজন এক এক রকম ভাড়া চাইবে। এই যে বাইরে যে অটোগুলো দাঁড়ানো রয়েছে এগুলো স্টেশনের বাইরের অটো, আর ওই যে সামনে একটা লাইট পোস্ট দেখতে পাচ্ছ ও দিকটা হচ্ছে স্টেশন, ওইখানে স্টেশনের অটোগুলো দাঁড়ানো থাকে। এখানে আমরা বিভিন্ন অটোগুলোকে জিজ্ঞেস করেছিলাম ভাড়ার কথা। কেউ 4,000 বলছে, কেউ 3,000 বলছে, কেউ 2,500 বলছে। এমনকি এরা তোমাকে যে স্পটগুলো ঘুরতে নিয়ে যাবে সেগুলো ঠিকমতো জানে না। এরা তোমাকে জিজ্ঞেস করবে যে তোমরা কোথায় কোথায় যাবে, ঠিক আছে। তো ধানবাদে আসলে সাধারণত যে স্পটগুলো মানুষ ঘোরে সেটা হচ্ছে ভাটিন্ডা ফলস, রামরাজা মন্দির এবং তোপচাঁচি লেক। वैक्सीन करके हाँ कहाँ जाइएगा? कहाँ है?
वो एक झरना है, तो काफी है। जैसे रामराजा मंदिर, आपको राम मंदिर जाना है, और उसके बाद झरना होता है, झरना का नाम রাস্তার অটোগুলো অনেক বেশি ভাড়া চাওয়ার জন্য আমরা স্টেশনের দিকে চলে এসেছিলাম এবং স্টেশনের এখান থেকে অনেক কমে আমরা একটা দাদাকে বুক করেছিলাম ওই 3টে জায়গা ঘোরার জন্য। এই দাদার ব্যবহারও খুব ভালো এবং দাদা আমাদের স্পটগুলো সম্পর্কে অনেক কিছু বলেছে। এই দাদার ডিটেলস এবং ফোন নাম্বার তো তোমাদের অবশ্যই দেবো। তোমরা যদি ধানবাদে আসো তাহলে একবার দাদাকে ফোন করে নেবে, তাহলে দাদা তোমাদের সাইট সিন করাবে। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি, তোমরা যদি অটো ছাড়া অন্যান্য গাড়ি যেমন ছোট ছোট মারুতি গাড়ি আছে যেগুলোতে 4 জন করে যেতে পারবে, সেই গাড়িগুলো ভাড়া করো, তাহলে এই 3টে স্পট দেখতে তারা কিন্তু তোমার কাছ থেকে 3 থেকে 3,500 টাকা ভাড়া চাইবে। আর এই যে অটোটা আমরা ভাড়া করেছি, এই অটোতে তোমরা 6 থেকে 7 জন আরামসে যেতে পারবে। এই অটো আমাদের কাছ থেকে কত ভাড়া নিল কি না নিল সব তোমাদের বলবো। তো বন্ধুরা, আমরা ধানবাদ থেকে গাড়ি নিয়ে প্রথম আমাদের যে স্পটটা সেখানে চলে এসেছি। তোমাদের ধানবাদ থেকে কিভাবে গাড়ি করবে, কত কি ভাড়া, সমস্ত কিছু তো ডিটেলস আমি দেবই। তো আমরা আমাদের প্রথম যে স্পট সেটা হলো ভাটিন্ডা ফলস। স্পট থেকে চোখ ঘোরাতে পারছি না। তো তোমরা আগে সেই ফলসটা দেখে নাও, যেখানে এসেছি তার সৌন্দর্যটাকে দেখে নাও। रहता है ना? अभी तो कुछ नहीं, कम है और बढ़ता पानी, छाता वगैरह सब के अंदर पानी आ जाता है। हे भगवान, वो कब होता है? वो पूरे बारिश कंटिन्यू होता है तब। इस जुलाई मंथ में? जी, स्टार्ट हो जाता है भादो और सावन के भादो में पूरा पानी भरा रहता है। और दिसंबर टाइम पे क्या होता है? दिसंबर टाइम में थोड़ा सा कम रास्ता है, मगर घूमने के लिए थोड़ा सा जैसे झरना जा रहे हैं वहाँ हाँ। पर जाकर खड़ा हो सकते हैं पत्थर में, जहाँ पानी वो ऊपर में? हाँ। ऊपर वाला उधर पे ऊपर से जाके? नीचे वाला, हाँ, हाँ। नीचे तो जाके उसका तो वो अलग है दिखने में, ये अलग है। ये अलग है। ये अभी पानी है तो वहाँ जा नहीं सकते, बहुत पत्थर वगैरह है, बड़ा गड्ढा है वहाँ पे। एक आदमी को देखा था उधर पे, वो उतर के नहा रहे थे। तो नहाने वाला जो यहाँ का सिस्टम है उसमें जो यहाँ के वाकिफ जो रहता है उसको मालूम है कैसे नहाना है। सब नए आदमी के लिए नहीं नहा है, ये खाली पानी से रुकने के लिए, बचने के लिए ये पानी कहाँ से आता है? ये आता है बहुत दूर, ये बराकर नदी वगैरह का सब पानी होते हुए आता है। और जाते कहाँ है? ये चल जाएगा सीधा मैथन में जाकर, वो सब मिल जाएगा बंगाल बराकर सब नदी सभी को रास्ते निकल। বন্ধুরা, বর্ষার সময় ভাটিন্ডা ফলসের সৌন্দর্য এক কথায় অনবদ্য। আমরা সেই সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করার পর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন রামরাজা মন্দির। চলো তাহলে একবারে তোমাদের সঙ্গে রামরাজা মন্দিরে গিয়েই কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী স্পট চলে এসেছি রামরাজা মন্দির। পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দির, মন্দিরের গেট হচ্ছে বাঁদিকে। তোমরা যদি এখানে পুজো দিতে চাও তাহলে আশেপাশে অনেক দোকান রয়েছে, এই দোকান থেকে তোমরা তোমাদের পছন্দের ডালা কিনে নিতে পারবে, দিয়ে তারপর তোমরা পুজো দেবে। তাহলে চলো, আমরা পুজো দেবো না, কারণ আমরা এরপরে আরও বেশ কয়েকটা জায়গায় যাবো, তারপরে আমাদের যেহেতু বাড়ি ফেরারও আছে। তো আমরা শুধুমাত্র ঠাকুরের দর্শন করবো, তারপরে আমরা যাবো। তাহলে চলো আমরা মেন মন্দির গেট থেকে ঢুকে তারপরে আচ্ছা, এখানে তেমন কোনো আলাদা মানে মন্দিরের তরফ থেকে জুতো রাখার জায়গা নেই। তোমরা যদি ডালা নাও তাহলে সেই দোকানে রাখতে পারো, আর না হলে মন্দিরের পাশে তোমরা জুতো খুলে মন্দির থেকে পড়ে চলে যাবে। তাহলে
এই মন্দিরটায় ঢুকতে তোমাদের প্রথমেই যে মন্দিরটার কথা মনে পড়বে তা হলো আমাদের ব্যান্ডেজ স্টেশনের কাছাকাছি লাহিড়ী বাবার আশ্রম বলে একটা মন্দির রয়েছে, ঠিক সেই মন্দিরটা। মেন গেটে ঢুকতেই একটা জায়গায় জল জমা রয়েছে, সেখানে তোমাদের পা ধুয়ে এই মন্দিরের মধ্যে ঢুকতে হবে। ঢুকেই চারিদিকে বেশ সাদা মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণই সুন্দর। আর ওই লাহিড়ী বাবার মন্দিরের মতোই মাঝখানে রয়েছে মেন মন্দির এবং তার চারপাশে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ঠাকুরের মন্দির রয়েছে। শিব ঠাকুর, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, রাধাকৃষ্ণ, এমন অনেক দেবতাদের মন্দির এই মূল মন্দিরটাকে ঘিরে রয়েছে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করেই ডান দিকে একটা ছোট্ট সিঁড়ির মতো মন্দিরের নিচের দিকে নেমে গেছে। ওখানে সামনে গেলেই একটা ছোট্ট ঝর্ণার মতো তোমরা দেখতে পারবে বন্ধুরা, ওখানেও তোমরা বেশ কিছুটা সময় কাটাতে পারবে। খুবই সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। তোমরা যদি ধানবাদে আসো তাহলে অবশ্যই রামরাজা মন্দিরে আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের দিনের লাস্ট স্পট তোপচাঁচি লেক চলে এসেছি। তো বন্ধুরা, এটা হলো আমাদের ঘোরার শেষ স্পট। আগেরটা বলেছিলাম শেষ, এটা আমাদের ঘোরার প্ল্যানে ছিল না, কিন্তু আমাদের অটো দাদা, যার গাড়িতে করে আমরা ঘুরতে এসেছি, সে আমাদের এখানে দাঁড় করালো। এটা উত্তম কুমারের বাড়ি। ঝাড়খণ্ডে উত্তম কুমার এই ধানবাদে ফিল্ম সিটি করার জন্য এই জায়গাটা কিনেছিলেন এবং এখানে এসে উনি থাকতেন। তো তারপরেই এই বাড়িটা করা হয়। এখানকার যারা লোকাল নেতারা আছে তারাই এখন এই বাড়ির রক্ষণাবেক্ষণ করে, দেখতে পাচ্ছ তোমরা। দেখতেই পাচ্ছ তোমরা বেহাল দশা, বোঝাই যাচ্ছে যে তেমনভাবে কেউ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নেই। দেখো দরজা ভাঙা, ভেতরের অবস্থাও খুবই খারাপ। এখানে গরু ঢুকে, এখানে গরুর গোবর টোবর রয়েছে। এই দেখো, এই হচ্ছে পুরো এরিয়া, এদিকটা বাগান। ওই যে তোমরা পাঁচিল দেখতে পাচ্ছ, ওই পাঁচিল পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা, আর এই যে বাড়ি। বন্ধুরা, ফাইনালি আমাদের দুদিনের ট্যুর কমপ্লিট হলো। আমাদের প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়েছে।
আজকে আমাদের ট্রেন ছিল রাত 11:30টার সময়, কিন্তু এখন বাজে কটা হয়েছিল? আর এখন বাজে হচ্ছে 9:21। তো আমরা অলরেডি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আসলে আমাদের ধানবাদ ঘোরাটা কমপ্লিট হয়ে গেছিলো 3:30-র মধ্যে, 3টের মধ্যে। তো ওখান থেকে আমরা ধানবাদ থেকে একটা লোকাল ট্রেন ধরে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা হাওড়া এসেছি। এই সময় আমাদের ট্রেনে ওঠার কথা ছিল, সেই সময় আমরা অলরেডি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমরা হাওড়ায় প্রায় ঢুকে গেছি। তো তোমাদের ট্যুরের সমস্ত ডিটেলস দিলাম। যদি কারো কিছু প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তার উত্তর দেবো। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।